এটা হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে গল্পটা, সেটা হলো ব্যাঘ্রচার্য বৃহল্লাঙ্গুল। এই গল্পটা, যেটা বঙ্কিমচন্দ্রের লোক রহস্য প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে। লোক রহস্য 1873 খ্রিস্টাব্দে বঙ্কিমচন্দ্র প্রবন্ধটি রচনা করেন। প্রাবন্ধিক বঙ্কিমচন্দ্রের গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ লোক রহস্য, সেখানকারই কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে। আমরা সবাই জানি যে তিনি কাঁচরাপাড়াতে জন্মগ্রহণ করেছিলেন। বন্দে মাতরম যে শ্লোকটা আমরা জানি, সেই শ্লোকটা তিনি রচনা করেন, যেটা পরবর্তীতে আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত হয়। বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা তিনি বঙ্গদর্শন পত্রিকার সম্পাদক ছিলেন, বা এক প্রকার প্রতিষ্ঠাতাই বলা যেতে পারে। আর পরবর্তীতে তার বঙ্গদর্শন, তার সময়ের পরে নবপর্যায়ে বঙ্গদর্শন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পাদনা করতেন বা সেই ধারাকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন। দুর্গেশ নন্দিনী তার উল্লেখযোগ্য উপন্যাসের মধ্যে বিষবৃক্ষ, চন্দ্রশেখর, রজনী, কৃষ্ণকান্তের উইল সবগুলো একেবারে গুরুত্বপূর্ণ। তিনি যেমন সাহিত্য নির্ভর, ধর্ম নির্ভর, কোথাও ইতিহাস নির্ভর, তারপরে হচ্ছে রাজনীতি, দর্শন, সমালোচনা সব মিলিয়ে তিনি সমালোচনাগুলো, মানে ওনার যে প্রবন্ধগুলো, এই প্রত্যেকটি বিষয়ে তিনি প্রবন্ধ রচনা করেছিলেন। বার্নার্ড শ এর সঙ্গে, বা তাকে বার্নার্ড শ কখনো তাকে স্কট উপন্যাসের যে ওই ইংরেজ সাহিত্যের যে স্কট ছিল, সেই স্কটের সঙ্গে, সাহিত্যিক ইংরেজ সাহিত্যিক স্কটের সঙ্গে তার এক প্রকার তুলনা চলে। তার উপন্যাস ছিল সব থেকে গুরুত্বপূর্ণ। তো যাকে আমরা আমাদের যে প্রবন্ধ, সেটাতে আমরা প্রবেশ করি। বলছে যে একদা সুন্দরবন মধ্যে ব্যাঘ্রদিগের মহাসভা সমবেত হইয়াছিল। আচ্ছা, প্রথমত সভাটা কোথায় হচ্ছে? সুন্দরবনে হচ্ছে। ঠিক আছে, এই পিডিএফটার একটা সুবিধা আছে, যেখানে দাগ দেওয়া যায়। মহাসভা কোথায় হয়েছিল? যেটা হচ্ছে সুন্দরবন অঞ্চলে। সুন্দরবন অঞ্চলে হচ্ছে, যেখানে তিনি নিবিড় বনমধ্যে প্রশস্ত ভূমিখণ্ডে ভীমাকৃতি বহুতর ব্যাঘ্র লাঙ্গুলে ভর করিয়া দংষ্ট্রা প্রভায় অরণ্য প্রদেশ আলোকময় করিয়া সারি সারি উপবেশন করিয়াছিল। প্রথমত বৃহল্লাঙ্গুল মানে যার বড় লেজ আছে, ব্যাঘ্রাচার্য যারা ব্যাঘ্রকে যে শিক্ষাদান করে তাকে বলা হয়েছে। ভীমাকৃতি মানে ভীমের মতো আকৃতি, অনেক বড় আকৃতি। আচ্ছা, তারপর কি দংস্ট্রা প্রভায়, এটা মানে হচ্ছে দাঁত। দংস্ট্রা মানে হচ্ছে দাঁত, ঠিক আছে, এটা হলো দাঁত। ভীমাকৃতি, আরেকটা যেন কি দেখলাম, ও বৃহল্লাঙ্গুল, ওটা তো বললাম যে লেজগুলো খুব বড় বড় হয়, তাকে বলা হয়। তো এই অবস্থায় সকলে একমত হইয়া অমিতদর নামে এক অতি প্রাচীন ব্যাঘ্রকে সভাপতি করিলেন। সব থেকে যে প্রাচীন ছিল সে হচ্ছে কে না, তার নাম হচ্ছে অমিতদর। আচ্ছা, এখানে অদ্য আমাদিগের কি শুভ দিন, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, এটা তুলে প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, অমিতদর হচ্ছে এদের প্রাচীন বাঘ, মানে বয়স্ক সব থেকে, তাহলে সব থেকে পুরনো, প্রাচীন, বা যে খুব বয়স্ক, তাই সেই বাঘটার নাম কি, মানে এক কথায় আমরা যেটাকে খুব বলে থাকি যে যার খুব জ্ঞান আছে, যে অনেক দিন হয়ে গেছে, ভেটারান যেটাকে আমরা ইংরেজিতে বলি। তো বললেন যে কুৎসাকারী খল স্বভাব কিছু পশু রটনা করে যে বাঘেরা বড়ই অসামাজিক। এই যে কুৎসাকারী খল স্বভাব অন্যান্য পশুবর্গে রটনা করিয়া থাকে যে আমরা বড় অসামাজিক, একা এক বনেই বাস করিতে ভালোবাসি, আমাদের মধ্যে ঐক্য নাই। বলছে আমরা একটা বনে একাই থাকতে পছন্দ করি, আমাদের মধ্যে কোনো মিল নেই, ঐক্য মানে মিল, কিন্তু আমরা সমস্ত সুসভ্য ব্যাঘ্রমণ্ডলী একত্রিত হইয়া সেই অমূলক নিন্দাবাসের নিরাশ করিতে প্রবৃত্ত হইয়াছি।
তারপরে কি হলো না, দেখো এই জায়গাটা দাগ দিয়ে নাও, হ্যাঁ তোমরা দেখতে পাবে রেকর্ডিং, অসুবিধা নেই। সভ্যতার যেরূপ দিন দিন শ্রীবৃদ্ধি হইতেছে, তাহাতে আমার সম্পূর্ণ আশা আছে যে শীঘ্রই ব্যাঘ্রেরা সভ্য জাতি অগ্রগণ্য হইয়া উঠিবে। এক্ষণে বিধাতার নিকট প্রার্থনা করি যে আপনারা দিন দিন এইরূপ জাতি হিতৈষী অর্থাৎ জাতির যে ভালো করে তাকে বলা হয় প্রকাশ পূর্বক পরম সুখে নানাবিধ পশু হনন করিতে থাকুন, সভা মধ্যে লাঙ্গুল চটচটারব। মানে এক কথায় কি বলবো, মানে মানে লেজ নাড়তে নাড়তে বলছে যেটা আর কি, ঠিক আছে। তো এই নিন্দার নিরসন করতেই আজকের এই সভা। এই সভার তাহলে কারণটা কি, এই নিন্দের একটা একটা কি বলবো, একটা একটা পথ বের করতে হবে যাতে এই নিন্দে না হয় আমাদের মধ্যে, ঠিক আছে। ব্যাঘ্ররা যে বড়ই অসামাজিক, এই যে কথাটা উঠছে, এটাকে এই নিন্দেটাকে বন্ধ করতে হবে। আচ্ছা, ব্যাঘ্ররা দিন দিন হিতৈষিতা প্রকাশ করে পশুবধ করতে থাকুক। সভাপতি অমিতদর বিধাতার কাছে কি প্রার্থনা করছেন? সভাপতি অমিতদর বিধাতার কাছে এটাই প্রার্থনা করছেন, ঠিক আছে, এটাই প্রার্থনা করছেন। বলছেন যে এক্ষণে হে ভ্রাতৃবৃন্দ, আমরা যে প্রয়োজন সম্পাদনার্থ সমবেত হইয়াছি তাহা সংক্ষেপে বিবৃত করে আপনারা সকলেই অবগত আছেন যে এই সুন্দরবনের ব্যাঘ্র সমাজে বিদ্যার চর্চা ক্রমে লোপ পাইতেছে। এই লাইনটা গুরুত্বপূর্ণ। ব্যাঘ্র সমাজে বিদ্যার চর্চা ক্রমে লোপ পাইতেছে। এই যে বিদ্যার চর্চা থেকে লাইনটা দেয়, ব্যাঘ্র সমাজে দেয় না, তার কারণ হচ্ছে তাহলে বুঝে যাওয়া যাবে যেটা কোথা থেকে নেওয়া হয়েছে। বিদ্যার চর্চা ক্রমাগত লোপ পাইতেছে, এই লাইন। আমাদিগের বিশেষ অভিলাষ হইয়াছে, মানে আমাদের খুব ইচ্ছে যে আমরা বিদ্বান হইব, কেননা আজিকার সকলেই বিদ্বান হইতেছে, আমরাও হইব। সকলেই এখন লেখাপড়া করে, আমরাও করব। বিদ্যার আলোচনার জন্য এই ব্যাঘ্র সমাজ সংস্থাপিত হইয়াছে। এক্ষণে আমার বক্তব্য এই, আপনারা ইহার অনুমোদন করুন। সভাপতির এই বক্তৃতা সমাপ্ত হইলে সভ্যগণ হাউমাউ শব্দে এই প্রস্তাবের অনুমোদন করিলেন। যথারীতি কয়েকটি প্রস্তাব পঠিত এবং অনুমোদিত হইয়া সভ্যগণ কর্তৃক গৃহীত হইল। প্রস্তাবের সঙ্গে সঙ্গে দীর্ঘ বক্তৃতা হইল। সে সকল ব্যাকরণ শুদ্ধ এবং অলঙ্কার বিশিষ্ট বটে। তাহাতে শব্দ বিন্যাসের ছটা বড় ভয়ঙ্কর। বক্তৃতার চোটে সুন্দরবন কাঁপিয়া গেল। তাহলে এটা কোথায় হচ্ছিল? সুন্দরবনে। পরে সভার অন্যান্য কার্য হইলে সভাপতি বলিলেন, আপনারা জানেন যে এই সুন্দরবনে বৃহল্লাঙ্গুল নামে এক অতি পণ্ডিত ব্যাঘ্র বাস করেন। অদ্য তিনি আমাদিগের অনুরোধে মনুষ্য চরিত্র সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করিতে স্বীকার করিয়াছেন। মনুষ্যের নাম শুনিয়া কোন কোন নবীন সভ্য ক্ষুধা বোধ করিলেন, কিন্তু তৎকালে প্লবিক ডিনার, এটা ডিনার হবে, ঠিক আছে। প্লবিক ডিনারের সূচনা না দেখে কি করলো, এখানে সূচনা না দেখিয়া নীরব হইয়া রহিলেন। ব্যাঘ্রাচার্য বৃহল্লাঙ্গুল, মানে সব থেকে যে বয়স্ক বাঘটা ছিল, অতি পণ্ডিত ব্যাঘ্রের নাম কি ছিল? বৃহল্লাঙ্গুল। আর সব থেকে পুরনো কে ছিল, প্রাচীন, সে হচ্ছে অমিতদর, যে সভাপতি হয়েছিল। ওদের ইচ্ছে যে ওরা বিদ্যার আলোচনা করবে, ওরা কি বলবে, বিদ্বান হতে চায়, এটা হলো ওদের ইচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে এখানে সভাপতি মহাশয় বাঘিনীগণ এবং ভদ্র ব্যাঘ্রগণ, মনুষ্য এক প্রকার দ্বিপদ জন্তু, এই লাইনটাতে দাগ দিতে হবে, মনুষ্য এক প্রকার দ্বিপদ জন্তু। এর বক্তা কে? বক্তা হচ্ছে বৃহল্লাঙ্গুল, এর বক্তা হলো বৃহল্লাঙ্গুল, এটা খেয়াল রাখতে হবে। তাহারা পক্ষ বিশিষ্ট নহে,
সুতরাং তাহাদিগকে পাখি বলা যায় না, বরং চতুষ্পদগণের সঙ্গে তাহাদিগের সাদৃশ্য আছে, মানে মিল আছে। চতুষ্পদগণের যে অঙ্গ, যে সে অস্থি আছে, মনুষ্যেরও সেই রূপ আছে। অতএব মনুষ্যদিগকে এক প্রকার চতুষ্পদ বলা যায়। প্রভেদ এই যে চতুষ্পদের যেরূপ গঠনের পারিপাট্য মনুষ্যের তাদৃশ নাই। কেবল ঈদৃশ প্রভেদের জন্য আমাদিগের কর্তব্য নহে যে আমরা মনুষ্যকে দ্বিপদ বলিয়া ঘৃণা করি। চতুষ্পদ মধ্যে বানর দিগের সঙ্গে মনুষ্যগণের বিশেষ সাদৃশ্য। পণ্ডিতেরা বলেন যে কালক্রমে পশুদিগের অবয়বের উৎকর্ষ জন্মিতে থাকে। এক অবয়বের পশু ক্রমে অন্য উৎকৃষ্টতর পশুর আকার প্রাপ্ত হয়। আমাদিগের ভরসা আছে যে মনুষ্য পশুও কাল প্রভাবে লাঙ্গুলাদি বিশিষ্ট হইয়া ক্রমে বানর হইয়া উঠিবে। তাহলে এখানে মানুষদেরকে পাখি বলা যায় না, কারণ তারা পক্ষ বিশিষ্ট নয়। তাদেরকে চতুষ্পদ বলা যায়, কারণ চতুষ্পদের সঙ্গে মানুষের একটা মিল রয়েছে। আচ্ছা, মানুষকে দ্বিপদ বলে ঘৃণা করা কাদের কর্তব্য নয়? সেটা হলো ব্যাঘ্রদের। মানুষকে দ্বিপদ বলে ঘৃণা করাটা কাদের কর্তব্য নয়? সেটা হচ্ছে ব্যাঘ্রদের। আচ্ছা, দ্বিপদ বলে ঘৃণা করাটা কাদের, এই যে এই লাইনটায় দাগ দিতে হবে। কেবল ঈদৃশ প্রভেদের জন্য আমাদিগের কর্তব্য নহে যে আমরা মনুষ্যকে দ্বিপদ বলিয়া ঘৃণা করি, এই লাইনটাতে দাগ দাও। তাহলে এখানে আমরা দেখছি যে এক কথায় যে এবার চতুষ্পদ মধ্যে বানর দিগের সঙ্গে মানুষের একটা মিল আছে, এটাও বলছে। কালক্রমে পশু দিগের অবয়বের উৎকর্ষ জন্মিতে থাকে, মানে বানরের সঙ্গে মানুষের একটা মিল আছে। মনুষ্য পশু যে অত্যন্ত সুস্বাদু এবং সুভক্ষ, তাহা আপনারা বোধহয় সকলেই অবগত আছেন। শুনিয়া সভ্যগণ সকলে আপন আপন মুখ চাটিলেন, মানে মানুষের মাংস, বুঝতে পারছো, মিষ্টি, তাহারা সচরাচর অনায়াসেই মারা পড়ে। মৃগাদির ন্যায় তাহারা দ্রুত পলায়নে সক্ষম নহে, অথচ মহিষাদির ন্যায় বলবান বা শৃঙ্গাদি আয়ুধ যুক্ত নহে। আয়ুধ মানে হচ্ছে অস্ত্র, মানে তাদের কোনো শিং জাতীয় কিছু নেই যাতে করে তারা মানে অবরোধ করতে পারে বা কোনো প্রতিরোধ করতে পারে। ঠিক আছে, এখানে আয়ুধ মানে হলো অস্ত্র। মানে মহিষের মতো তার শিং নেই যাতে করে সে কি বলবো অবরোধ মানে প্রতিরোধ করতে পারে। ঠিক আছে, জগদীশ্বর এই জগৎ সংসারে ব্যাঘ্র জাতির সুখের জন্য সুখের সৃষ্টি করিয়াছেন, সন্দেহ নেই। সেই জন্য ব্যাঘ্রের উপাদেয় ভোজ্য পশুকে পলায়নের বা আত্মরক্ষার পর্যন্ত দেন নাই, ক্ষমতা পর্যন্ত দেন নাই। বাস্তবিক মনুষ্য জাতি যেরূপ অরক্ষিত, নোক দন্ত শৃঙ্গাদি বর্জিত, গমনে মন্থর, মন্থর মানে খুব ধীরে যায়, কোমল প্রকৃতি, তাহা দেখিয়া বিস্মিত হইতে হয় যে কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। এই লাইনে দাগ দিতে হবে, কি জন্য ঈশ্বর ইহাদিগকে সৃষ্টি করিয়াছেন। ব্যাঘ্র জাতির সেবা ভিন্ন ইহাদিগের জীবনের কোনো উদ্দেশ্য দেখা যায় না। মানে ব্যাঘ্রের কাছে এরা একদম মানে নরম স্বভাবের, এদের প্রতিরোধ করবার মতো কোনো ক্ষমতা নেই, সেটাই বলছি। না আছে এদের নোক, না আছে এদের দন্ত, এদের কিছুই নেই। এই কারণে একেবারে কোমল, বিশেষ তাহাদিগের মাংসের কোমলতা হেতু আমরা মনুষ্য জাতিকে বড় ভালোবাসি, দৃষ্টি মাত্রেই ধরিয়া খাই। আশ্চর্যের বিষয় এই যে তাহারাও বড় ব্যাঘ্র ভক্ত। এই কথায় যদি আপনারা বিশ্বাস না করেন, তবে তাহার উদাহরণ স্বরূপ আমার যাহা ঘটিয়াছিল তদ্বৃত্তান্ত বলি। আপনারা অবগত আছেন আমি বহুকালাবধি দেশ ভ্রমণ করিয়া বহুদর্শী হইয়াছি। আমি যে দেশে প্রবাসে ছিলাম
সে দেশ এই ব্যাঘ্রভূমি সুন্দরবনের উত্তরে আছে। তথায় গো মনুষ্যাদি ক্ষুদ্রাশয় অহিংস্র পশুগণই বাস করে। তথাকার মনুষ্য দ্বিবিধ, এক জাতি কৃষ্ণবর্ণ, এক জাতি শ্বেতবর্ণ, মানে এক ধরনের মানুষ আছে সেখানে যেটা হচ্ছে ফর্সা, আর এক জাতির মানুষ আছে সেটা হচ্ছে কালো। তাহলে এখানে মানুষকে বাঘজাতি কেন ভালোবাসে? তার কোমল স্বভাবের জন্য, সে প্রতিরোধ করতে পারে না সেই কারণে ভালোবাসে। আর সুন্দরবনের উত্তরে কারা বাস করে? তাহলে বৃহন্নঙ্গুলের মধ্যে কোন অঞ্চলের মানুষ ব্যাঘ্র ভক্ত হয়? সেটা হলো সুন্দরবনের উত্তরে যারা বসবাস করে তারা। ঠিক আছে, এই যে ব্যাঘ্রভূমি সুন্দরবনের উত্তরে আছে, তথায় গো মনুষ্যাদি ক্ষুদ্রাশয় অহিংস্র পশুগণই বাস করে। তথাকার মনুষ্য দ্বিবিধ, এক জাতি কৃষ্ণবর্ণ, এক জাতি শ্বেতবর্ণ। একদা আমি সেই দেশে বিষয় কর্মোপলক্ষে গমন করিয়াছিলাম। আর বাঘের কেন মাংস প্রিয়? সেটা হচ্ছে মানুষের কোমলতার জন্য। আর আশ্চর্যের বিষয় এই যে তাহারাও বড় ব্যাঘ্র ভক্ত। কারা ব্যাঘ্র ভক্ত? মনুষ্য জাতি। শুনিয়া মহাদ্রংষ্টা নামে একজন উদ্ধত স্বভাব ব্যাঘ্র জিজ্ঞাসা করিলেন, দাঁত আছে ওর, বিষয় কর্মটা কি? বৃহল্লাঙ্গুল মহাশয় কহিলেন, বিষয় কর্ম আহার অন্বেষণ। আহার অন্বেষণ, ঠিক আছে, আহার অন্বেষণ আর কি একসঙ্গে করেছে, আহার আর অন্বেষণ, আহার অন্বেষণ। এখন সভ্য লোকে আহারান্বেষণকে বিষয়কর্ম বলে, ফলে সকলেই যে আহারান্বেষণকে বিষয়কর্ম বলে এমত নহে। সম্ভ্রান্ত লোকের আহারান্বেষণের নাম বিষয়কর্ম, অসম্ভ্রান্তের আহারান্বেষণের নাম জুয়াচুরি, উঞ্ছবৃত্তি এবং ভিক্ষা। উঞ্ছবৃত্তি, ঠিক আছে। ধূর্তের আহারান্বেষণের নাম চুরি, বলবানের আহারান্বেষণ হলো দস্যুতা। এগুলো করতে হবে এই জায়গাগুলো। অসম্ভ্রান্তের জুয়াচুরি, উঞ্ছবৃত্তি আর ভিক্ষা। সম্ভ্রান্ত লোকের আহারান্বেষণের নাম বিষয় কর্ম। লোক বিশেষ, এই লাইনটাতে গুরুত্বপূর্ণ, ভিভিআই। কারটা কোনটা? অসম্ভ্রান্ত, অসম্ভ্রান্তেরটা গুরুত্বপূর্ণ। অসম্ভ্রান্তের হচ্ছে জুয়াচুরি, উঞ্ছবৃত্তি, আরেকটা হলো ভিক্ষা। ধূর্তের হচ্ছে চুরি, বলবানের হচ্ছে দস্যুতা। লোক বিশেষে দস্যুতা শব্দ ব্যবহার হয় না, তৎপরিবর্তে বিরক্ত বলিতে হয়। যে দস্যুর দণ্ড প্রণেতা আছে সেই দস্যুর কার্যের নাম দস্যুতা, যে দস্যুর দণ্ড প্রণেতা নাই তাহার দস্যুতার নাম বীরত্ব। এগুলো সব করতে হবে এখানে, ছোট ছোট প্রশ্ন হবে এখানে। এবং এই লাইনটাই সব থেকে, কার কোনটা আহারের নেশন, এটা কিন্তু না পড়লে এটা কিন্তু গুলিয়ে যাওয়ার বিশেষ চান্স রয়েছে এই জায়গায়। আচ্ছা, এবার হলো যে এখানে বৃহল্লাঙ্গুল বলছে যে বস্তুত আমার বিবেচনায় এত ঐতিহ্যের প্রয়োজন নাই। এক উদর পূজা নাম রাখিলেই বীরত্বাদি সকল বুঝাইতে পারে। মানে এখানে বৃহল্লাঙ্গুল সমস্ত বীরত্বকে কিভাবে বুঝিয়েছেন, সেটা বুঝিয়েছেন তিনি উদর পূজা। এই লাইনটা, সে যাহাই হোক, যাহা বলিতেছিলাম শ্রবণ করুন। মনুষ্যেরা বড় ব্যাঘ্র ভক্ত। আমি একদা মনুষ্য বসতির মধ্যে বিষয় কর্মোপলক্ষে গিয়েছিলাম। শুনিয়াছেন, কয়েক বৎসর হইল এই সুন্দরবনে পোর্ট ক্যানিং কোম্পানি স্থাপিত হইয়াছিল। তাহলে সুন্দরবনের যে কোম্পানির নাম হয়েছে সেটার নামটা কি? পোর্ট ক্যানিং। মহাদংস্ট্রা সে বলছে যে বক্তৃতা বন্ধ করাইয়া জিজ্ঞাসা করিলেন, পোর্ট ক্যানিং কোম্পানি কিরূপ জন্তু? বৃহল্লাঙ্গুল কহিলেন, তাহা আমি সবিশেষ অবগত নহি।
ওই জন্তুর আকার, হস্তপদাদি কিরূপ, জিঘাংসাই বা কেমন ছিল, ওই সকল আমরা অবগত নহি। শুনিয়াছি ওই জন্তু মনুষ্যের প্রতিষ্ঠিত, মনুষ্যদিগেরই হৃদয়ে শোণিত। শোণিত মানে কি? শোণিত মানে হচ্ছে রক্ত। শোণিত হলো রক্ত। পান করিত এবং তাহাতে বড় মোটা হইয়া মরিয়া গিয়াছে। মনুষ্য জাতি অত্যন্ত অপরিণামদর্শী, আপন আপন বোধ পায় সর্বদা আপনারাই সৃজন করিয়া থাকে। মনুষ্যেরা যে সকল অস্ত্রাদি ব্যবহার করিয়া থাকে, সেই সকল অস্ত্রই এ কথার প্রমাণ। মনুষ্যবধই ওই সকল অস্ত্রের উদ্দেশ্য। শুনিয়াছি কখনো কখনো সহস্র সহস্র মনুষ্য প্রান্তর মধ্যে সমবেত হইয়া ওই সকল অস্ত্রাদির দ্বারা পরস্পর প্রহার করিয়া বধ করে। আমার বোধহয় মনুষ্যগণ পরস্পরের বিনাশার্থ এই পোর্ট ক্যানিং কোম্পানি নামক রাক্ষসের সৃজন করিয়াছিল। সে যাহাই হোক, আপনারাই স্থির হইয়া এই মনুষ্য বৃত্তান্ত শ্রবণ করুন। মধ্যে মধ্যে রসভঙ্গ করিয়া প্রশ্ন জিজ্ঞাসা করিলে বক্তৃতা হয়। যাই হোক, আমি একদা সেই পোর্ট ক্যানিং কোম্পানির বাসস্থান মাতলায় বিষয় কর্মোপলক্ষে গিয়েছিলাম। এবার হলো এটা কোথায় অবস্থিত? মাতলা, সুন্দরবনের মাতলা, মাতলা নদী। তথায় এক বংশমণ্ডপ মধ্যে একটা কোমল মাংসযুক্ত নৃত্যশীল ছাগ বৎস দৃষ্টি করিয়া তদা সাধনার্থ মণ্ডপ মধ্যে প্রবৃষ্ট হইলাম। ওই মণ্ডপ ভৌতিক পশ্চাৎ জানিয়াছি, মনুষ্যেরা উহাকে ফাঁদ বলে। আমার প্রবেশ মাত্র আপনা হইতে তাহার দ্বার রুদ্ধ হইল। কতকগুলি মনুষ্য তৎপরে সেইখানে উপস্থিত হইল। তাহারা আমার দর্শন পাইয়া পরমানন্দিত হইল। আহ্লাদ সূচক চিৎকার, হাস্য, পরিহাসাদি করিতে লাগিল। তাহারা যে আমার ভূয়সী প্রশংসা করিতেছিল তাহা আমি বুঝিতে পারিতেছিলাম। কেহ আমার আকারের প্রশংসা করিতেছিল, কেহ আমার দন্তের, কেহ নখের, কেহ লাঙ্গুলের মানে লেজের গুণগান করিতে লাগিল। আসলে এই যে আমরা তো জানি যে বাংলার বাঘ মানে রয়্যাল বেঙ্গল। রয়্যাল বেঙ্গল কিন্তু বাঘেদের মধ্যে সব থেকে দেখতে সুন্দর হয়, মানে একদম সমান, তেমনি চেহারা তেমনি লেজ, এই আর কি, মোটা সোটা। অনেকে আমার উপর প্রীত হইয়া পত্নীর সহোদরকে যে সম্বোধন করে, আমাকে সেই প্রিয় সম্বোধন করিল। তারপর দুই অমল শ্বেতকান্তি বলদ ওই শকট বহন করিতেছিল। একটা মানে শকট মানে যার উপর দিয়ে যাচ্ছিল আর কি, যার উপরে ছিল। পরে তাহারা ভক্তি ভাবে আমাকে মণ্ডপ সমেত স্কন্ধে বহন করিয়া মানে কাঁধের মধ্যে তুলে এক শকটের উপর উঠাইল। শকট মানে কাঁধে তো আর নিতে পারবে না, ওটাকে কিছু উপরে একটা বসাতে হবে, একটা জায়গা, সেই পাত্রটা শকট। যেমন আমরা মৃতদেহকে কোনো কিছুতে নিয়ে যাই, সেই জিনিসটা ওখানে শকট। কিন্তু তৎকালে ভৌতিক মণ্ডপ হইতে বাহির হইয়া উপায় ছিল না, এজন্য অর্ধভুক্ত ছাগে তাহা পরিতৃপ্ত করিলাম। আমি সুখে শকটারোহণ করিয়া ছাগ মাংস ভক্ষণ করিতে করিতে এক নগরবাসী শ্বেত বর্ণ মনুষ্যের আবাসে উপস্থিত হইলাম। সে আমার সম্মানার্থ স্বয়ং মানে দ্বার দেশে আর কি আসিয়া আমার অভ্যর্থনা করিল এবং লৌহ দণ্ডাদি ভূষিত এক সুরম্য গৃহ মধ্যে আমার আবাসস্থান নির্দেশ করিয়া দিল। মানে তার ঘরে একটা জায়গায় তার থাকার জায়গার ব্যবস্থা করে দিল। ঠিক আছে, এটাই বলছে। মানে মানুষ যে বাঘকে খুব আদর যত্ন করছে, সেটাতে বাঘ খুব খুশি হয়েছে। আচ্ছা, এবার ওই শনিতের যেটা তথায় সজীব বা সদ্য হত ছাগ মেষ, সদ্য হত মানে সদ্য মারা গেছে, ছাগ মেষ গবাদির উপাদেয় মাংস শনিতের দ্বারা মানে রক্তর দ্বারা আমার সেবা করিত। কিসের দ্বারা করতো সেটা বলেছে। আমি বহুকাল ওই
লৌহ জ্বালাবৃত প্রকোষ্ঠে বাস করিলাম। ইচ্ছা ছিল না যে সে সুখ ত্যাগ করিয়া ফিরিয়া আসি, কিন্তু স্বদেশ বাৎসল্য প্রযুক্ত থাকিতে পারিলাম না। আহা, যখন এই জন্মভূমি আমার মনে পড়িত, তখন আমি হাউ হাউ করিয়া ডাকিতে থাকিতাম, হে মাতো সুন্দরবন, আমি কি তোমাকে কখনো ভুলিতে পারিব? আহা, তোমাকে যখন মনে পড়িত, তখন আমি ছাগ মাংস ত্যাগ করিতাম, মেষ মাংস ত্যাগ করিতাম, অস্থি এবং চর্ম মাত্র ত্যাগ করিতাম। কি কি ত্যাগ করত? এবং সর্বদা লাঙ্গুলাঘাতের দ্বারা আপনার অন্তঃকরণের চিন্তা লোককে জানাইতাম। মানে আমার ভিতরে কি চলছে? হে জন্মভূমি, যতদিন আমি তোমাকে দেখি নাই, ততদিন ক্ষুধা না পাইলে খাই না, নিদ্রা না আসিলে নিদ্রা যাই নাই, দুঃখের অধিক পরিচয় আর কি দিব? পেটে যাহা ধরিত তাহাই খাইত, তাহার উপর আর দুই চারি সের মাত্র মাংস খাইতাম, আর খাইতাম না। তখন বৃহল্লাঙ্গুল মহাশয় জন্মভূমির প্রেম অভিভূত হইয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। বোধ হইল তিনি অশ্রুপাত করিতেছিলেন, এবং দু এক বিন্দু স্বচ্ছ ধারা পতনের চিহ্ন ভূতলে দেখা গিয়েছিল। মানে তার চোখের যে জল, সেটা মাটিতে পড়ছিল। কতিপয়, এটা দেখে আর কি, কতিপয় যুবা ব্যগ্র তর্ক করেন যে তর্ক করছে, এর ফলে কে তর্ক করছে? বৃহল্লাঙ্গুলের ওপরে কতিপয়, কয়েকটি যুব ব্যাঘ্র তর্ক করেন যে সে বৃহল্লাঙ্গুলের অশ্রুপতনের চিহ্ন নহে, মনুষ্যালয়ের প্রচুর আহারের কথা স্মরণ হইয়া সেই ব্যাঘ্রের মুখের লাল পড়িয়াছিল। মানে মানুষের কথা মনে পড়ে। তাহলে মানুষকে যে বাঘ খুব ভালোবাসে, এই গল্পটার মধ্য দিয়ে সেটাই উঠে এসেছে। হুম, এই গল্পটার মধ্য দিয়ে বঙ্কিমচন্দ্র সেটাই তুলে এনেছেন। এবার বাঘেদের মধ্যেও দেখা যাচ্ছে, যেটা বলছিল যে কারোর মধ্যে কারোর মিল নেই, এক একজন এক এক রকম। অমিতদর ছিল যে পুরনো সভাপতি, বৃহল্লাঙ্গুল সেই বেশিরভাগটা কথা বলল। এবার যারা এখনকার যুবক, তারা আবার কি করছে? বৃহল্লাঙ্গুলের এগেনস্টে যাচ্ছে। কিন্তু বৃহল্লাঙ্গুল খুব খুশি যে সুন্দরবনে সেই যে জায়গাটাতে সে গিয়েছিল, সেখানে গিয়ে তার কি হয়েছিল, সে খুব সেখানে গিয়ে আনন্দই পেয়েছিল। ঠিক আছে, সুন্দরবনের সেই উত্তর দিকে গিয়ে যেখানে মানুষ তাকে খুব যত্ন করেছিল, এটার কথাই বলছে। যে যে লাইনগুলো বললাম, ওই লাইনগুলো দেখতে হবে, তাহলে। এবার হলো যেগুলো এমসিকিউ গুলো থাকবে সেইগুলো। তাহলে লোক রহস্য থেকে এটা নেওয়া হয়েছে। এর পরের গল্পটা হচ্ছে নানা বিদ্যার আয়োজন। আজকে আমি ওই ব্যাকরণের মেটেরিয়ালসটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, পড়ানোটা হয়ে যাক। রবীন্দ্রনাথ ঠাকুরের নানা বিদ্যার আয়োজন, এটা খুব ভালো গল্প, যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে। তোমাদের অনেকগুলো নোট দিতে হবে। তার আগে ওই এটা শেষ করে দেবো। স্বর্ণপর্ণীটা তো দিইনি, তাই না? দিয়েছি কি? প্রফেসর শঙ্কুর স্বর্ণপর্ণী দেওয়া হয়নি তো? প্রফেসর শঙ্কু থেকে কিছু বাদ আছে? একটু দেখে আমাকে বলো। দেখো, বলছে জীবন স্মৃতি থেকে নেওয়া হয়েছে। বলছে তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক, রবীন্দ্রনাথ ঠাকুর এই নর্মাল স্কুলে পড়াশোনা করতেন। ঠিক আছে, এখানে তার
বাল্যকালে কি ধরনের শিক্ষা ছিল সেইটা নিয়ে তিনি এখানে আলোচনা করেছেন। তাকে কিভাবে জীবনযাপন করতে হতো, কিভাবে কঠোর শাসনের মধ্য দিয়ে তার জীবনযাপন চলতো, এবং এখানে তিনি বেশ কয়েকটা গ্রন্থেরও উল্লেখ করেছেন, সবগুলোই বলবো। তখন নর্মাল স্কুলের একটি শিক্ষক শ্রীযুক্ত নীলকমল ঘোষাল মহাশয় বাড়িতে আমাদের পড়াইতেন। তাহলে এই যে স্কুলের যে শিক্ষক তিনি পড়াতেন নর্মাল স্কুলের, তার নাম কি ছিল? নীলকমল ঘোষাল, যিনি রবীন্দ্রনাথ ঠাকুরদেরকে পড়াতেন। ঠিক আছে, ওনার নামটা মনে রাখতে হবে। তাহার শরীর ক্ষীণ, শুষ্ক এবং কণ্ঠস্বর তীক্ষ্ণ ছিল। মানে শরীরটা ক্ষীণ, এদিকে কণ্ঠস্বর হচ্ছে একেবারে তীক্ষ্ণ। ঠিক আছে, যাহাকে মানুষ জন্মধারী একটি ছিপছিপে বেতের মতো বোধ হইত। সকাল 6টা হইতে 9:30 পর্যন্ত আমাদের শিক্ষাভার তাহার উপর ছিল। চারুপাঠ, বস্তু বিচার, প্রাণী বৃত্তান্ত হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাদ বধ পর্যন্ত ইহার কাছে পড়া। বাপ রে বাপ, সব একজন মাস্টারই সব পড়াতো, ভেবে দেখ। তারপর কি হলো? তারপরে দেখা যাচ্ছে যে তাহার শরীর তারপর শিক্ষাভার ছিল, তাহলে কি কি পড়তেন তিনি? চারুপাঠ, বস্তু বিচার, চারুপাঠ, বস্তু বিচার, অর্থাৎ মানে আমরা যেটাকে বলি আর্টস, সায়েন্স, প্রাণী বৃত্তান্ত, মানে বায়োলজি টাইপের বিষয় আর কি। ঠিক আছে, চারুপাঠ, বস্তু বিচার, এইগুলো হইতে আরম্ভ করিয়া মাইকেলের মেঘনাদ বধ একদম সাহিত্য। আমাদিগকে বিচিত্র বিষয়ে শিক্ষা দিবার জন্য সেজ দাদার বিশেষ উৎসাহ ছিল। স্কুলে আমাদের যাহা পাঠ্য ছিল, বাড়িতে তাহার চেয়ে অনেক অনেক বেশি পড়িতে হইতো। এবার সেই যে 6টা থেকে 9:30 অব্দি পড়াতো, 3.5 ঘন্টা। মেঘনাদ বধ 1861 সালে লেখা, তোমরা জানো, মানে প্রকাশিত হয়। এই গ্রন্থ মাইকেল মধুসূদন দত্তের লেখা, যেখানে রামায়ণের কাহিনী নিয়ে এই গল্পটা, মানে এই পুরো কাব্যগ্রন্থটা তৈরি করা হয়েছে, তাই তো? তো ভোরে অন্ধকার থাকিতে উঠিয়া লংটি পরিয়া প্রথমেই এক কানা পালোয়ানের সঙ্গে কুস্তি করিতে হইত, মানে কুস্তি ড্রেস। তাহার পরে সেই মাটি মাখা জীবনটা দেখো কিরকম ডিসিপ্লিন ওয়েতে, তাহার পরে সেই মাটি মাখা শরীরের উপরে জামা পরিয়া পদার্থবিদ্যা, ওই তার উপরেই পদার্থবিদ্যা পড়তে হতো, মেঘনাদ বধ, জ্যামিতি, একটা জামা পরে নিয়ে গণিত, ইতিহাস, ভূগোল শিখিতে হইত। আচ্ছা হলো, এতগুলো কিছু। আচ্ছা কি কি পড়তে হতো সেগুলো দেখতে হবে। পদার্থবিদ্যা, গণিত, জ্যামিতি, মেঘনাদ বধ কাব্য, ইতিহাস, ভূগোল। স্কুল হইতে ফিরিয়া আসিলেই ড্রয়িং এবং জিমনাস্টিকের মাস্টার আমাদিগকে লইয়া পড়িতেন। সন্ধ্যার সময় ইংরেজি পড়াইবার জন্য অঘোর বাবু আসিতেন। ইংরেজির মাস্টারের নাম কি? অঘোর বাবু। এই রূপে তাহলে ওই নর্মাল স্কুলের যিনি টিচার ছিলেন তার নাম, এবং যিনি ইংরাজি পড়াতেন তার নাম। ঠিক আছে, এই দুজনের নামই কিন্তু গুরুত্বপূর্ণ। এই রূপে রাত্রি 9টার পর ছুটি পাইতাম। রবিবার সকালে বিশুর কাছে গান শিখিতে হইত। তাছাড়া মাঝে মাঝে সীতানাথ দত্ত মহাশয় আসিয়া যন্ত্রতন্ত্র যোগে প্রাকৃত বিজ্ঞান শিক্ষা দিতেন। এই শিক্ষাটি আমার কাছে বিশেষ ঔৎসুক্যজনক ছিল। জাল দিবার সময় তাপ সংযোগে পাত্রের নিচের জল পাতলা হইয়া উপরে ওঠে, উপরের ভারী জল নিচে নামিতে থাকে। মানে একটা এটার সঙ্গে কি একটা সায়েন্সের একটা রিলেটেড ব্যাপার আছে। প্রাকৃত বিজ্ঞান যেটাকে আমরা অ্যাপ্লাইড সায়েন্স বলে থাকি। ঠিক আছে, মানে কোনো কিছুর প্রয়োগ দেখানো। এবং এই জন্যই জলটা টকবক করে। ইহাই যেমনি তিনি কাঁচ পাত্রে জলে কাঠের গুঁড়ো দিয়া আগুনে চড়াইয়া প্রত্যক্ষ দেখাইয়া দিলেন। দেখেছো, কোনো কিছু অ্যাপ্লাইড নির্ভর। সেদিন মনের মধ্যে যে কিরূপ বিস্ময় অনুভব করিয়াছিলাম তাহা আজও স্পষ্ট মনে আছে। আচ্ছা কার কার উপর হতো সেগুলো দেখতে হবে। এই সীতানাথ দত্ত প্রাকৃত বিজ্ঞান, অ্যাপ্লাইড সায়েন্সটা পড়াতেন। কে পড়াতেন, কিভাবে পড়াতেন? এই যে কাঠের গুঁড়ো দিয়ে আগুনে চড়াইয়া জলটা কিভাবে ফুটছে সেটা দেখাতেন। দুধের মধ্যে জল জিনিসটা যে একটা স্বতন্ত্র বস্তু, জাল দিলে সেটা বাষ্প আকারে মুক্তি লাভ করে বলিয়াই দুধ গাঢ় হয়।
এ কথাটাও যেদিন স্পষ্ট বুঝিলাম সেদিনও ভারী আনন্দ হইয়াছিল। যে রবিবারে সকালে তিনি না আসিতেন সে রবিবার আমার কাছে রবিবার বলিয়াই মনে হইতো না। তাহলে লেখক রবীন্দ্রনাথের ওই বাল্যকারে বালক রবীন্দ্রনাথের ওই অ্যাপ্লাইড সায়েন্সের ক্লাসটা খুব ভালো লাগতো, মানে প্রাকৃতিক বিজ্ঞান। ইহা ছাড়া ক্যাম্বেল মেডিকেল স্কুলের একটি ছাত্রের কাছে কোনো এক সময় অস্থিবিদ্যা শিখিতে আরম্ভ করিলাম। তার দিয়া জোড়া একটি নরকঙ্কাল কিনিয়া আনিয়া আমাদের স্কুল ঘরে লটকাইয়া দেওয়া হইল। ইহারই মধ্যে একসময় হেরম্ব তত্ত্বরত্ন মহাশয় আমাদিগকে একেবারে মুকুন্দং সচ্চিদানন্দং হইতে আরম্ভ করিয়া মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করিয়া দিল। দেখো সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর এত কিছু পড়াশোনা করেছেন, আমরা এখনকার দিনে কিন্তু যতই হোক এত কিছু পড়ি না। কত কিছু পড়াতো। এবার হচ্ছে যে মুগ্ধবোধের সূত্র মুখস্থ করাইতে শুরু করিয়া দিলেন। অস্থিবিদ্যার হাড়ের নামগুলা এবং বোপদেবের সূত্র দুয়ের মধ্যে জিত কাহার ছিল তাহা ঠিক বলিতে পারি না। আমার বোধ হয় হাড়গুলি কিছু নরম ছিল, মানে ওই অস্থিবিদ্যাটা শিখেছিলেন। বাংলা শিক্ষা যখন বহুদূর অগ্রসর হইয়াছে তখন আমরা ইংরেজি শিখিতে আরম্ভ করিয়াছি। আমাদের মাস্টার অঘোর বাবু মেডিকেল কলেজে পড়িতেন। সন্ধ্যার সময় তিনি আমাদিগকে পড়াইতে আসিতেন। কাঠ হইতে অগ্নি উদ্ভাবনটাই মানুষের পক্ষে সকলের চেয়ে বড় উদ্ভাবন। এই লাইনটা গুরুত্বপূর্ণ। এই কথাটা শাস্ত্রে পড়িতে পাই। আমি তাহার প্রতিবাদ করিতে চাই না, কিন্তু সন্ধ্যাবেলায় পাখিরা আলো জ্বালিতে পারে না, এটা সে পাখির বাচ্চাদের পরম সৌভাগ্য, এ কথা আমি মনে না করিয়া থাকিতে পারি না। তাহারা যে ভাষা শিখে সেটা প্রাতঃকালেই শেখে এবং মনের আনন্দেই শেখে, সেটা লক্ষ্য করিয়া থাকিবেন। অবশ্য সেটা ইংরেজি ভাষা নয়, এ কথাও স্মরণ করা উচিত। এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের তাহলে কার কাছে কি কি শিখছে পুরো গ্রন্থটা থেকে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ, যে কোন কোন মাস্টার মশাইয়ের কাছে কি কি শিখছে এবং তারা আবার কি কি করে। এই মেডিকেল কলেজের ছাত্র মহাশয়ের স্বাস্থ্য এমন অত্যন্ত অন্যায়রূপ ভালো ছিল যে তাহার 3 ছাত্রের একান্ত মনের কামনা সত্ত্বেও একদিনও তাহাকে কামাই করিতে হয় নাই। কেবল একবার যখন মেডিকেল কলেজের ফিরিঙ্গ ছাত্রদের সঙ্গে বাঙালি ছাত্রদের লড়াই হইয়াছিল, সেই সময় শত্রুদল চৌকি ছুড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল। ঘটনাটি শোচনীয়, কিন্তু সে সময়টাতে মাস্টার মশাইয়ের ভাঙা কপালকে আমাদেরই কপালের দোষ বলিয়া গণ্য করিতে পারি না, এবং তাহার আরোগ্য লাভকে অনাবশ্যক দ্রুত বলিয়া বোধ হইয়াছিল। তারপর বলছে যে সন্ধে হয়েছে, মুষলধারে বৃষ্টি পড়িতেছে। এই লাইনটা, মুষলধারে বৃষ্টি পড়িতেছে, এই লাইনটা তুলেও প্রশ্ন আসে, এটা যে কোথাকার। এখানে একটা প্রকৃতির বর্ণনা রয়েছে। পুকুর ভর্তি হইয়া গিয়াছে, বাগানের বেল গাছের গাছটার নাম কোন গাছের কথা বলা হয়েছে, ফুল, আর একটা হলো কদম্ব ফুল, এই দুটোর নিচে দাগ দেবে। রোমাঞ্চিত হইয়া উঠিয়াছে। মাস্টার মহাশয়ের আসিবার সময় 2-4 মিনিট অতিক্রম করিয়াছে, তবু এখনো বলা যায় না। রাস্তার সম্মুখের বারান্দাটাতে চৌকি লইয়া গলির মোড়ের দিকে করুণ দৃষ্টিতে তাকাইয়া আছি। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভব দুপ জানাং, যাকে বলে। আচ্ছা, এখানে হচ্ছে যে অঘোর বাবু তিনি আবার কোথায় করতেন সেটা বলেছি, যে তিনি মেডিকেল কলেজে পড়তেন। এগুলো গেল। আচ্ছা, পাখিদের সম্পর্কে এখানে কি বলা হয়েছে, পাখিরা যা শেখে
সেটা তারা কখন শেখে? সকালবেলায় শেখে। তাদের পাখির বাচ্চাদের ভাষা শেখা, তারা যেটা শেখে সেটা মনের আনন্দে প্রাতঃকালেই শেখে। আচ্ছা, ওই ওইটা দেখো একবার, ওই যে অঘোর বাবুর মাথাটা কিভাবে ফেটেছিল, ওই ফিরিঙ্গি ছাত্ররা, বাঙালি ছাত্রদের লড়াই হয়েছিল, শত্রুদল চৌকি ছুড়িয়া তাহার মাথা ভাঙিয়াছিল, এইটা দেখবে। আচ্ছা, এবার হলো কে ভুজো বলে লেখকদের শাসন করতেন না, মানে মারধর করতেন না, সেটা হচ্ছে অঘোর বাবু। নিত্যন্তই যে কঠোর মাস্টার মশাই জাতের মানুষ ছিলেন তাহা নয়, তিনি ভুজো বলে আমাদের শাসন করিতেন না, মানে মারধর করতো না। আর কাকে যমদূত বলা হয়েছে? এই যে, কিন্তু তিনি যত ভালো মানুষই হন, তাহার পড়াইবার সময় ছিল সন্ধেবেলা, আর পড়াইবার বিষয় ছিল ইংরেজি। সমস্ত দুঃখ দিনের পর সন্ধ্যাবেলায় টিমটিমে বাতি জ্বালাইয়া বাঙালি ছেলেকে ইংরেজি পড়াইবার ভার যদি স্বয়ং বিষ্ণুদূতের উপরেও দেওয়া যায়, তবু তাহাকে যমদূত বলিয়া মনে হইবেই, তাহাতে সন্দেহ নেই। তাই অঘোর মানে একদম সব শেষে ইংরাজির মতো এত ভারী সাবজেক্ট, সেটা আবার সন্ধেবেলা, মানে সারাদিন পরিশ্রম, ভোরবেলা উঠতো, যা হয় তখন তো ঘুম পেয়ে যাচ্ছে, আর কি তখন ইংরেজি হয়? বেশ মনে আছে, ইংরেজি ভাষাটা যে নিরস নহে আমাদের কাছে, তাহাই প্রমাণ করিতে অঘোরবাবু একদিন চেষ্টা করিয়াছিলেন। তাহার সরসতার উদাহরণ দিবার জন্য পদ্য কি গদ্য তাহা বলিতে পারি না, খানিকটা ইংরেজি তিনি মুগ্ধভাবে আমাদের কাছে আবৃত্তি করিয়াছিলেন। আমাদের কাছে যে ভারী অদ্ভুত বোধ হইয়াছিল, আমরা এতই হাসিতে লাগিলাম যে সেদিন তাহাকে ভঙ্গ দিতে হইল। বুঝিতে পারিলেন মকদ্দমাটি নিতান্ত সহজ নহে, ডিগ্রি পাইতে হইলে আরো এমন বছর 10-15 রীতিমতো লড়ালড়ি করিতে হইবে। আচ্ছা, এটা গেল। আর হচ্ছে যে আচ্ছা, ডিগ্রি পেতে গেলে আরো কতদিন এরকম করতে হবে? সেটা হলো 10-15 বছর। আচ্ছা, এটা গেল। আর অঘোর মাস্টার বিধাতার কোন আশ্চর্য সৃষ্টি লেখকদেরকে দেখিয়েছিলেন? তিনি দেখিয়েছিলেন যেটা, সেটা হলো, আজ আমি তোমাদিগকে বিধাতার একটি আশ্চর্য সৃষ্টি দেখাইব। এই যে, কি সেই সৃষ্টি? এই বলিয়া মোড়কটি খুলিয়া মানুষের একটি কণ্ঠনালী বাহির করিয়া তাহার সমস্ত কৌশল ব্যাখ্যা করিতে লাগিলেন। কারণ ও তো ডক্টর ছিল, স্বাভাবিকভাবে ওই কি বলবো, ওরা তো মেডিকেল কলেজে নিজে যেত, তার ফলে ওই কণ্ঠনালী এসে ওটাই ডিসকাস করতে লাগলো। আমার বেশ মনে আছে, ইহাতে আমার মনটাতে কেমন একটা ধাক্কা লাগিল। আমি জানিতাম সমস্ত মানুষটাই কথা কয়, কথা কওয়া ব্যাপারটাতে এমন তরে টুকরা করিয়া দেখা যায়, ইহা কখনো মনেও হয় না। কল কৌশল যত বড় আশ্চর্য হোক না কেন, তাহা তাহাতে মোট মানুষের চেয়ে বড় নহে। তখন অবশ্য এমন করিয়া ভাবি নাই, কিন্তু মনটা কেমন একটু ম্লান হইল। মাস্টার মশাইয়ের উৎসাহের সঙ্গে ভিতর হইতে যোগ দিতে পারিলাম না। কথা কওয়ার আসল রহস্যটুকু যে সেই মানুষটির মধ্যেই আছে, এই কণ্ঠনালীর মধ্যে নাই, দেহ ব্যবচ্ছেদের কালে মাস্টার মশাই বোধ হয় তাহা খানিকটা ভুলিয়াছিলেন। এই জন্যই তাহার কণ্ঠনলীর ব্যাখ্যা সেদিন বালকের মনে ঠিক মতো বাজে নাই। আচ্ছা, এবারে হলো, দেখো আমাদিগকে মেডিকেল কলেজের সব ব্যবচ্ছেদের ঘরে লইয়া গিয়াছিলেন একদিন, মানে কোথায়? পোস্টমর্টেমের ঘরে, যেখানে কাটাকুটি হয়, মানে পোস্টমর্টেমের ঘরে মানে যেখানে সব দেহ কাটাকুটি হয়, ওই আর কি, তাই অটোপসি করা হয়। টেবিলের উপর একটি বৃদ্ধার মৃতদেহ শয়ান ছিল, এটাও হতে পারে, আর আদারওয়াইজ আর একটাও হয় যেখানে
কি বলবো, যেখানে আর কি শেখানো হয়, ঠিক আছে, বডির সমস্ত অ্যানাটমি। তো বৃদ্ধার মৃতদেহ শয়ান ছিল, সেটা দেখিয়ে আমার মন এমন চঞ্চল হয় নাই, কিন্তু মেঝের উপরে একখণ্ড কাটা পা পড়িয়াছিল, সে দৃশ্যে আমার সমস্ত মন একেবারে চমকিয়া উঠিয়াছিল। তাহলে কি দেখেছিল সেটা? মানুষকে এইরূপ করিয়া দেখা এমন ভয়ঙ্কর, এমন অসঙ্গত, যে সেই মেঝের উপর পড়িয়া থাকা একটা কৃষ্ণবর্ণ অর্থহীন পায়ের কথা আমি অনেক দিন পর্যন্ত ভুলিতে পারি নাই। কৃষ্ণবর্ণ অর্থহীন পা। প্যারিস সরকারের, প্যারিমোহন সরকার প্রথম ইংরেজি দ্বিতীয়, প্রথম দ্বিতীয় ইংরেজি পাঠ কোনো মতে শেষ করিতেই আমাদিগকে মকলস কোর্স অফ রিডিং, মকলকস কোর্স অফ রিডিং শ্রেণীর একখানা পুস্তক ধরানো হইল। একে সন্ধেবেলায় শরীর ক্লান্ত এবং মন অন্তঃপুরের দিকে, তাহার পরে সেই বইখানার মলাট কালো এবং তা মোটা, তাহার ভাষা শক্ত এবং তাহার বিষয়গুলির মধ্যে নিশ্চয়ই দয়ামায়া কিছুই ছিল না, কেননা শিশুদের প্রতি সেকালে মাতা সরস্বতীর মাতৃভাবের কোনো লক্ষণ দেখি নাই। কি সব পড়াতো দেখো বাচ্চাদের। এখনকার মতো ছেলেদের বইয়ে তখন পাতায় পাতায় ছবির চলন ছিল না। প্রত্যেক কালে দেখো জীবন স্মৃতিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই কথা লিখে দিয়ে যাচ্ছে, এবং সেটা লিখছে কত, আমরা বলতে পারি জীবন স্মৃতি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন 1912-তে। তাহলে 1912-তে বলছেন যে বইয়ের পাতায় পাতায় ছবি ছিল, আর রবীন্দ্রনাথের জন্ম হলো 1861। তাহলে ধরে নিতে পারি যে ওনার ছোটই 1870-এর দিকে আমি বলছি। তো ওই 66 থেকে 70 এই টাইমে, মানে ছোট একদম তিনি, সেই সময় এরকম অবস্থা। 1912 সালের কথা বলছেন তিনি, তখনও বলছেন বইয়ে অলরেডি মানে পড়াশোনা অনেকটা ইজি হয়ে গেছে, তাহলে এখন থাকলে কি বলতেন। আচ্ছা, আহ এখনকার মতো ছেলেদের বইয়ে তখন পাতায় পাতায় ছবির চলন ছিল না। প্রত্যেক পাঠ্য বিষয়ের দেউড়িতেই থাকে থাকে সার বাঁধা সিলেবল ভাগ করা বানানগুলো অ্যাকসেন্ট চিহ্নের তীক্ষ্ণ সঙ্গীন উঁচাইয়া শিশুপাল বধের জন্য আওয়াজ করিতে থাকিত। ইংরেজি ভাষার এই পাষাণ দুর্গে মাথা ঠুকিয়া আমরা কিছুতেই কিছু করিয়া উঠিতে পারিতাম না। মাস্টার মহাশয় তাহার উপর, তাহার অপর একটি কোন সুবোধ ছাত্রের দৃষ্টান্ত উল্লেখ করিয়া আমাদের প্রত্যহ ধিক্কার দিতেন। এরূপ তুলনামূলক সমালোচনায় সেই ছেলেটির প্রতি আমাদের প্রীতি সঞ্চার হইত না, লজ্জাও পাইতাম, অথচ সেই কালো বইটার অন্ধকার অটল থাকিত। প্রকৃতি দেবী জীবের প্রতি দয়া করিয়া দুর্বোধ পদার্থ মাত্রের মধ্যে নিদ্রাকর্ষণের মোহমন্ত্রটি পড়িয়া রাখিয়াছেন। তাহলে কে পড়েছেন মোহমন্ত্র? সেটা হলো প্রকৃতি দেবী। আমরা যেমনি পড়া শুরু করিতাম অমনি মাথা ঢুলিয়া পড়িত, স্বাভাবিক বললাম, ভোরবেলা উঠতো, চোখে জল সেক করিয়া মানে জল দিয়ে বারান্দায় দৌড় করাইয়া কোনো স্থায়ী ফল হইত না। এমন সময় বরদাদা যদি দৈবাত স্কুল ঘরের বারান্দা দিয়া যাইবার কালে আমাদের নিদ্রা কাতর অবস্থা দেখিতে পাইতেন, তবে তখনই ছুটি দিয়া দিতেন। ইহার পরে ঘুম ভাঙিতে আর মুহূর্তকাল বিলম্ব হইত না। স্বাভাবিক, ঘুম এসে যেত, শুয়ে পড়তো, ঘুমিয়ে পড়তো। আচ্ছা, জীবন স্মৃতি 1912-তে লেখা হয়েছিল। 1912-তে লিখতেন কে দেখতেন? লেখকের বড়দাদা, বড় দাদা। তাহলে মাস্টার মশাই গুলোর নাম ভালো করে দেখতে হবে। অঘর বাবু ইংরাজি শিক্ষক, শ্রীযুক্ত নীলকমল ঘোষাল, যে একদম সেই সকালবেলা পড়াতে আসতো, নর্মাল স্কুলের শিক্ষক। কি কি পড়তেন তারা? প্রথমে কুস্তি করতেন, তারপর পড়তেন কি কি পড়তেন? পদার্থবিদ্যা, মেঘনাদ বধ সম্পর্কে জানতে হবে। আর চারুপাঠ, অক্ষয় কুমার দত্তর এই গ্রন্থটি, চারুপাঠ হচ্ছে অক্ষয় কুমার দত্তর এই গ্রন্থ, যেটা 3টি খণ্ডে আছে, 3 খণ্ডে বিভক্ত। সালটা ছিল 1853, 1853 থেকে 1859। চারুপাঠ
এই সময় চারুপাঠ লেখা হয়েছিল। আর এই যে মুগ্ধবোধ যেটা, সেটা হচ্ছে বোপদের রচিত একটা সংস্কৃত ব্যাকরণ, যেটা শ্রীরামপুর মিশন থেকে তৈরি হয়েছিল। শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত হয়, যেটা ছিল একটা সংস্কৃত ব্যাকরণ অভিধান। গ্রন্থ বা অভিধান বলা যেতে পারে। আর যেটা বোপদের রচিত। আর মেঘনাদ বধ তো বলেইছি আগে, যেখানে প্রাচ্য এবং পাশ্চাত্য ভাবধারাকে তুলে ধরা হয়েছে। তারপর স্কুল থেকে এসে ড্রয়িং জিমন্যাস্টিক করতে হতো, তারপর সন্ধ্যেবেলা এই ইংরাজির ওই বইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে প্যারিস সরকারের প্রথম এবং দ্বিতীয় ইংরাজি পাঠটা শেষ হতেই আমাদিগকে মকলকস কোর্স অফ রিডিং এটা ধরানো হলো। এটা এটা দেখতে হবে, ঠিক আছে? কালকে পড়াবো। আজকে কি আর পড়িয়ে দেব আর গল্প? কি বলো পরেরটা? প্রভাত কুমার মুখোপাধ্যায়ের আদরিণী গল্পাঞ্জলি থেকে নেওয়া হয়েছে, যেটা সাহিত্য পত্রিকায় বেরিয়েছিল, আদরিণী। মূল গ্রন্থ ছিল গল্পাঞ্জলি। আদরিণী গল্পে পরিচ্ছেদ সংখ্যা ছিল 7টি। এটা তো কবিতা নয়, গল্প, তো এগুলো একটু সময় লাগবে সবগুলোতে পড়তে। হ্যাঁ, এটা অনেকটা বড়, 7টা পরিচ্ছেদ রয়েছে। থাক, কালকেই পড়াবো এটা। ছোট সেরকম খুব একটা নেই, সবকটাই বড়। এরপর সন্দীপন পাঠশালা, সেটাও বড়। একমাত্র তবুও এটা ছোট আছে একটু, ঋণং কৃত্যা, শিবরাম চক্রবর্তীর ঋণং কৃত্যা আছে, ওটা একটু ছোট। পরপর দুটোই বড়, এটা তো অনেক বড় আদরিণীটা, এটাকে সংক্ষিপ্ত করে দিতে হবে। অনেক বড় ওটা। এই যে শিবরাম চক্রবর্তী ঋণং কৃত্যা, তাহলেও বড়। ঋণং কৃত্যা হচ্ছে গল্প স্বল্প, শিবরাম চক্রবর্তীর গল্প স্বল্প থেকে নেওয়া হয়েছে এটা। বলছে যে কারো ধার ধারি না, এমন কথা আর যেই বলুক আমি কখনোই বলতে পারি না। আমার ধারণা কাবুলিওয়ালা ছাড়া এ জগতে এ কথা কেউই বলতে পারে না। অমৃতের পথ ক্ষুরস্য ধারা নিশ্চিতা, অকালে মৃত না হতে হলে ধার করতেই হবে। ঠিক আছে? ঋণকৃত্যা মানে হচ্ছে যেখানে গল্প পাঠক গল্প কথক বলছে, সংক্ষেপে গল্পটা বলছি দেখো, যে বলছে যে বাড়ি ভাড়া মেটানোর জন্য সে হর্ষবর্ধন বলে একজনের কাছ থেকে 500 টাকা ধার নিয়েছে, যে গল্পটা বলছে না কথক বা লেখক। এবার বুধবার ধার নিচ্ছেন, শনিবার ধার শোধ করে দেবেন বলছেন, কিন্তু শনিবার টাকাটা জোগাড় করতে না পারায় আবার হর্ষবর্ধনের ভাই গোবর্ধনের থেকে আবার 500 টাকা ধার নিচ্ছেন, দিয়ে কি করছেন, হর্ষবর্ধনের টাকাটা
দিয়ে আসছেন। এরপর গোবর্ধনের ধার মেটাতে আবার হর্ষবর্ধনের থেকে 500 টাকা ধার করছেন। এইভাবে দুই ভাইয়ের কাছে ধার চলতেই থাকছে, মানে একে ধার, এর থেকে ধার নিয়ে ওকে শোধ করছে, ওর থেকে ধার নিয়ে একে শোধ করছে। শেষ পর্যন্ত রাস্তায় দুজনের সঙ্গে একসাথে দেখা হলে গল্প কত সমস্যার সমাধান করে দেয়। কিভাবে? বলছে যে, মানে লেখক বলছে যে তখন গোবর্ধন প্রতি বুধবার হর্ষবর্ধনকে 500 টাকা করে দেবেন, আর প্রতি শনিবার হর্ষবর্ধন তার ভাই গোবর্ধনকে 500 টাকা করে দেবে। আর এইভাবে চলতে থাকবে। আর এদের দুজনের মধ্যে লেখক কোথাও থাকবেন না, মানে গল্প কথক যিনি বলছেন তিনি থাকতেই চান না। এসব শুনে তো দুই ভাই একেবারে স্তম্ভিত হয়ে গেল। এটাই হচ্ছে গল্প, আর কিচ্ছু, এছাড়া গল্পটার মধ্যে কিচ্ছু নেই। এই যে এখানে লাইনগুলো হচ্ছে, বলে দিচ্ছি, গুরুত্বপূর্ণ। 500 টাকা মাত্র, ঠিক আছে। আচ্ছা, এবার হলো যে দুই ভাইয়ের নামটা মনে রাখতে হবে। একজনের নাম হর্ষবর্ধন, একজনের নাম হচ্ছে গোবর্ধন। আচ্ছা, গল্প স্বল্প থেকে নেওয়া হচ্ছে গ্রন্থটি গল্প স্বল্প। এখানে অমুক চন্দ্র বলেছে, শ্রী অমুক চন্দ্র বাস করতেন, মানে এক্সাক্ট কোনো একটা নাম পাওয়া যায় না, ঠিক আছে। আচ্ছা, বাড়িওয়ালা কটার মধ্যে লেখকের ভাড়া কত বাকি ছিল? 500 টাকা। বাড়িওয়ালা কটার মধ্যে মিটিয়ে দিতে বলেছে? বলছে যে যদি আজ রাত 12টার ভেতর আমরা টাকা না পাই তাহলে এক যুগ পরে নয়, কালকেই লোকে এই কথা বলবে। এই লাইনটা, এই যে হর্ষবর্ধনের কাছে যাব, এটা বলছে। বন্ধুকেই টাকা ধার দিতে নেই, মানা আছে, কেননা তাতে টাকাও যায়, বন্ধুও যায়। আচ্ছা, যাই করেছেন তিনি 500 টাকাই ধার করেছেন। এবারে এমন সময় গোবর্ধনের সঙ্গে দেখা, কোথায় দেখা হচ্ছে সেটা, শনিবার টাকাটা দিতে হবে। তার মানে হর্ষবর্ধনকে কি করতে হবে? শনিবার টাকাটা দিতে হবে। হর্ষবর্ধনের কাছে প্রথমে গিয়েছিলেন লেখক, হর্ষবর্ধনের কাছে লেখক কোন বারে টাকা ধার নিতে গিয়েছিলেন? বুধবারে। তাকে শনিবার বলেছেন টাকাটা দিয়ে দেবেন। হর্ষবর্ধনকে টাকা ফেরত দিতে হবে তাহলে শনিবার দিন, ঠিক আছে। এবার তখনই গোবর্ধনের সাথে দেখা চৌরাস্তার মোড়ে, দিয়ে গোবর্ধনের সাথে আবার দেখা, তাহলে শনিবার গোবর্ধনের থেকে নিচ্ছেন। গোবর্ধনের দাদার নাম হলো হর্ষবর্ধন, এটা ভাই। তাকে আবার বলছেন, মানে গোবর্ধনকে বলছেন যে বুধবার সন্ধ্যেবেলায় তাকে আবার কি করবেন? টাকাটা দিয়ে দেবেন। তাহলে বুধ আর শনি, ঠিক আছে, এই মধ্যে গল্পটা চলছে, একই জিনিস। দিয়ে এইভাবে চলতে চলতে এর থেকে টাকা নিচ্ছেন, ওর থেকে টাকা নিচ্ছেন, এইভাবে। এখানে আর সেরকম ভাবে কিছু নেই। এই নাও তোমার টাকা, প্রচুর ধন্যবাদের সহিত প্রত্যর্পিত। কেমন গোবর্ধন ভাইয়া, দেখলে তো কথা রেখেছি কিনা? বুধবার আবার গোবরার কাছে যেতে হলো, পারতে হলো কথা। গোবর্ধন ভাইয়া, বুধবারের টাকাটা ফেরত দেব বলেছিলাম, বুধবারেই দিয়েছি, দিইনি কি? একদিনের জন্যও কি আমার কথার কোনো নড়চড় হয়েছে? এমন কথা কেন বলছেন? গোবর্ধন আমার ভনিতা ঠিক করতে পারে না। আচ্ছা, এবারে
দুজনের সঙ্গে দেখা হয়েছে, বলছে হর্ষবর্ধন বাবু, ভাই গোবর্ধন, একটা কথা আমি বলবো, কিছু মনে করো না। এই জায়গাটা বলে আমি শুরু করি, ভাই গোবর্ধন তুমি প্রত্যেক বুধবার হর্ষবর্ধন বাবুকে 500 টাকা দেবে, আর হর্ষবর্ধন বাবু আপনি প্রত্যেক শনিবার 500 টাকা আপনার ভাই গোবর্ধনকে দেবেন। হর্ষবর্ধন বাবু আপনি বুধবার আর গোবর্ধন তুমি শনিবার, মনে থাকবে তো? ব্যাপার কি, হর্ষবর্ধন তো হতবম্ব। এই লাইনটাতে দাগ দাও। এবারে এই লাইনটা একদম লাস্ট, ব্যাপার এই যে ব্যাপারটা আমি একেবারে মিটিয়ে ফেলতে চাই, আপনাদের দুজনের মধ্যে আমি আর থাকতে চাই না। বোঝা গেল? এই হলো গল্পটা, একদম ইজি, এইটা বরং ইজি গল্প, কিন্তু এই আগের দুটো দুটোই কঠিন আছে, সন্দীপনের পাঠশালা আর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের, আর আদরিনী হচ্ছে প্রভাত কুমার মুখোপাধ্যায়। ঠিক আছে, তাহলে এই অবধি থাকলো। ব্যাকরণের আগে চ্যাপ্টার একটা নোটসটা দিই, তারপর বলছি, এক এক করে 1 by 1 হোক। আচ্ছা, কালকে পড়াবো, ওকে? আর আমাকে একটু দেখে বলো এই স্বর্ণপর্ণিটা, মানে প্রফেসর শঙ্কু থেকে আর কিছু বাদ বাকি বাকি আছে কিনা। সব দেওয়া হয়েছিল নোটগুলো?